গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার। অয়ন আজকে বাড়িতে আছে। এই কয়দিন অয়ন বাড়িতেই থাকবে। ওর অফিসে যাওয়ার কোটা শেষ হয়ে গেছে। ওদের অফিসে 11 দিন বা 12 দিন যেতেই হয়, তো ওই কোটাটাও শেষ হয়ে গেছে। আজকে কেক খাচ্ছি, ওই আগের দিনের বানানো কেক। তার সাথে খাবো চা, রয়েছে মুড়ি, মুড়ি মাখা রয়েছে। আর আজকে ইচ্ছা আছে মানে এইগুলো খাওয়ার, এগুলো আমার ক্রিম রোল, এগুলো খেতে খুব ভালো লাগে। আগের দিন পম্পানটি বলছিলেন কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে মানে দেখলেই মনে হচ্ছে যেন খাই এরকম। কেকটা সবই ভালো হয়েছে, কিন্তু কেকের মধ্যে বাটার আর তেলটা কম পড়েছে, আর মিষ্টিটাও খুব কম হয়েছে। কিন্তু ঘরের খাবার ঘরের খাবারই, সেই অনুযায়ী খুব ভালো। আজকে ভাবছি আমি আর অয়ন দুজনে মিলে সন্ধেবেলা আবার একটা কেক বানাবো। তেল আর বাটারগুলো ঠিকঠাক করে দেবো, মিষ্টিটাও ঠিকঠাক দেবো, দিয়ে বানাবো। চা দেখো এতটা শেষ হয়ে গেছে, মুড়িও অনেকটা শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছি আজকে। এই দেখো, আর ইচ্ছে করছে এটা একটা খেতে। ছোটবেলায় যখন এই ক্রিম রোলগুলো খেতাম, অনেকে বলতো এগুলোর ভিতরে যে ক্রিমটা আছে সেটা নাকি নকুলদানা দিয়ে করে দেয়। বন্ধুরা বলতো, জানিস এই ক্রিমটা না নকুলদানা দিয়ে করে, শুনেছো কখনো? হ্যাঁ। তো আমি বলতাম তাই নাকি, সত্যি নাকি? কিন্তু তারতেও না, সেটা দুধ নকুলদানা এগুলো দিয়েই হয়তো করতো, সুন্দর করে ক্রিমটা মিক্স করে করতো। কিন্তু এই জিনিসগুলো ভালো না। যাই হোক, ছোটোবেলার কথা বলছি, তোমার সাথে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করি আজকে। খুব মনে পড়ছে এই কথাটা বলতে। একদম ছোটোবেলায়, তখন কোন ক্লাসে পড়ি? 4-এ পড়ি। তো 1 থেকে 4 অবধি আমি কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়েছিলাম, কিন্তু লাস্টে 4-এ আমাকে কিন্তু আরেকবার পড়তে হয়েছিল। বলতে পারো আমার একটা বছর নষ্টই হয়েছিল ওই ক্লাস 4-এ পড়ার জন্য। তো সরকারি স্কুলে আমি ভর্তি করে দিয়েছি, একদম গঙ্গার পাড়ে। আর যখন আমি ওখানে এসেছি তখন আমার হেভি ভালো লেগেছিল। এক তো বিশাল বড় স্কুল, সরকারি স্কুলগুলো তো বিশাল বড় বড়ই হয়, অত বড় স্কুল, যেটা আমাদের প্রাইভেট স্কুলে অত বড় স্কুল আমি দেখিনি। আমাদের প্রাইভেট স্কুল অত বড় ছিলই না। আর আমি ছোটোবেলায় পড়েছি হচ্ছে সন্দীপন শিক্ষায়তনে। তো ওই স্কুলটা হচ্ছে তোমার ছিল, ওটা কোথায় ছিল, রহরা? না না, ওটা হচ্ছে তোমার ওই খড়দার ওই সাইডে, খড়দার ওইখানে ছিল। স্কুলটা খুব ছোটো ছিল, কিন্তু ওখানে পড়াশুনো, অন্য ডিসিপ্লিন সব কিছু খুব সুন্দর ছিল। আর আমাদের ওই স্কুলে না একটা খুব সুন্দর জিনিস ছিল, সেটা হচ্ছে ডেস্ক। ওটা হচ্ছে যে যার পার্সোনাল ছোটো ছোটো ডেস্ক ছিল। মানে একটা টেবিলটাও আলাদা, চেয়ার আর ছোট্ট ছোট্ট চেয়ার ছিল। ওই চেয়ারগুলো যে আমার কী পছন্দ ছিল ওই স্কুলের। তো যাই হোক, তো ওখান থেকে যখন আমি 4-এ পাশ করে বেরিয়ে আসি, তো মা ঠিক করে যে সরকারি স্কুলে দেবে, বাবাও মারা যায় তার আগেই। তো তখন বলতে পারো আমাদের গঙ্গার পাড়ে নতুন বাড়িও হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি, সবে এসেছি, বাড়িতে ঢুকেছি। তো নতুন স্কুল, নতুন বাড়ি, একা একা লাইফ। আগে তো তাও 1 বছর আমি মামা বাড়িতে ছিলাম যখন আমাদের বাড়ি হচ্ছিল। তো মামা বাড়ির থেকে সেখান থেকে চলে আসা ওই বাড়িতে, একদম মানে কি বলবো, নিরিবিলি গঙ্গার পাড়ের ওই দিকটা। আর আমার মা না খুব রাগী ছিল, খুব রাগী, মানে বরাবরই। আমার মা এমনিও তো দিদিমণি, আর আমার মা কিন্তু ম্যাথামেটিক্সের দিদিমণি, ম্যাথসের দিদিমণি, এমনিতেও খুব রাগী। আর মাসিরা আমাকে বলতো, এই যে তুই গঙ্গার পাড়ে যাচ্ছিস ডুবাই, তুই যদি কোনো দুষ্টুমি করিস, দিদি তোকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেবে গঙ্গায়, কেউ জানতেও পারবে না। তো এটা থেকে মাসিরা আমাকে খুব ভয় দেখিয়ে রেখেছিল। আর আমার দিদিভাই যেহেতু আমার সাথে সেই সময় থাকতো না, ও তো হস্টেলে থাকতো, বলে তোর মায়ের কাছে তো এখন সুযোগই সুযোগ, তোকে তুই যেই কোনো দুষ্টুমি করবি, আর ওই কারণেই তো তোর মা নিয়েও যাচ্ছে, একদম ছাদ থেকে ধরে ছুঁড়ে গঙ্গায় ফেলে দেবে, এরকম বলতো মাসিরা। তো যাই হোক, ওই সময় গিয়ে মানে ওই বাড়িতে গিয়ে না আমার খুব একটা ভাল লাগতো না। তার তখনও বন্ধু বান্ধব তৈরি হয়নি, মন খুব খারাপ লাগতো। তো এই একটা বছর আমাকে এক্সট্রা পড়তে হয়েছিল, স্কুলে ভর্তি হতে হয়েছিল। আর আমাকে রিক্সায় করে নিয়ে যেত, মানে রিক্সায় করে যেতাম আর আসতাম বাড়ি থেকে স্কুল অবধি। তো একদিন আর ওই আমাদের যে আগে স্কুল, প্রাইভেট স্কুল, ওখানে তো ভীষণ নিয়ম, কড়াকড়ি নিয়ম। ওখানে আবার আমাদের একজন ছিল ঝর্ণাদি, উনি তো এখন হয়তো মারাই গেছেন, আর নেই উনি। তো উনি আমাদের আয়া ছিল, আয়া মাসি যে বলে না, সে আয়া মাসি ছিল। তো
তো এই সব পরিবেশ যেটা আমি প্রাইভেট স্কুলে পেয়েছি, সরকারি স্কুলে কিন্তু ওই পরিবেশ ছিল না। সরকারি স্কুল হচ্ছে একদম বলতে পারো খোলা মাঠ, ঠিক আছে। তো ওই প্রথম আমি দেখলাম যে টিফিনের টাইমে বাইরে বেরোনো যায়, বা বাচ্চারা গঙ্গার পাড়ের বিভিন্ন জায়গায় খেলতে পারে, খেলার জায়গা আছে, তাই না অয়ন? তো আমি ওই ছোটোবেলায় কিন্তু ওই একই স্কুলে পড়েছি যেখানে অয়নও পড়েছে, মানে ওই বিল্ডিংয়ে। তখন তো তোমাদের স্কুলের মধ্যেই আমাদের ছোটদের স্কুলটা হতো। হ্যাঁ, তো আমি মানে বলতে পারো বাধা গরু ছাড়া পেয়েছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু লাইফে আমি আস্তে আস্তে অভাব বুঝতে পারছি, যে কোনো কিছু চাইছি মায়ের কাছে, মা এটা চাই ওটা চাই, এটা কিনে দাও ওটা কিনে দাও। আমার মাস্তুতো বোনেরা যেরকম তার বাবা মার কাছে চায় পায়, আমি কিন্তু সেটা পাচ্ছি না। তার আগে কিন্তু পেতাম, ঠিক আছে, কিন্তু তখন আর পাচ্ছি না, মানে পেয়ে উঠছি না। তার মধ্যে মাসিরাও ভয় দেখিয়ে দিয়েছে যে ওখানে দুষ্টুমি করা যাবে না। তো আমি একটা জিনিস জানতাম, যে আমি নিজের মধ্যে নিজে না খুব গুটিয়ে গুটিয়ে থাকতাম সেই সময়। তো একদিন স্কুলে আমি গেছি, তো দেখছি আমার এক বান্ধবী, মানে স্কুলের মধ্যে অন্যান্য যে বান্ধবীরা থাকতো, বন্ধু তখনও হয়নি খুব একটা, আমি খুব একটা ভালো মিশতে টিশতেও খুব একটা পারতাম না, মানে একটু চুপচাপই থাকতাম। মিশতে পারতাম, যদি একবার আমি মিশে যাই কারোর সাথে খুব ভালো মিশতে পারি, কিন্তু নিজে গিয়ে বন্ধুত্ব করা, নিজে গিয়ে কথা বলা, আলাপ করা, এগুলো আমার মধ্যে কোনোদিনই নেই, ঠিক আছে। আর আমাকে দেখতে একটু অহংকারী অহংকারী সেই ছোট্টবেলা থেকেই লাগে। ইভেন এই কারণে আমার কিন্তু ছোটোবেলায় স্কুলের বন্ধুরাও অনেক পরে হয়েছে। ওরা আগে আমাকে বলতো, তোকে দেখে না মানে কথা বলতেই ভয় লাগে, মনে হয় যেন তুই কথা বলবি না আমাদের সাথে, এরকম ওরাও বলতো আমাকে। তো যাই হোক, তো আমি একা একাই থাকতাম মোটামুটি নিজের মতো করে। আর একদিন দেখছি আমার স্কুলে মানে ক্লাসমেটের যে বন্ধুরা, ওদের কাছে না একটা খুব সুন্দর পেন্সিলটা কীরকম হচ্ছে তোমার, একদম কাচের মতো পেন্সিল, পিঙ্ক কালার, স্কাই কালার। আর ওর যে শীষগুলো আছে পেন্সিলটা যেটা দিয়ে লেখে, শীষগুলো না যখনই তোমার ধরো ক্ষয়ে যাবে, ওটা এরকম করে তুলে পিছন দিক দিয়ে আবার নতুন একটা শীষ বেরিয়ে আসবে, ওটা খুলে যখন পিছন দিকে তুমি করে দেবে, শীষটা ঢুকিয়ে দেবে, তখন নতুন শীষ বেরিয়ে আসবে আর তুমি লিখতে পারবে। আর ওটার একটা আবার মানে ক্যাপও ছিল, তার উপরে আবার একটা ছোট্ট ইরেজার ছিল, ইরেজারের উপরে আবার একটা ছোট্ট ক্যাপ ছিল, মনে আছে? এরকম আমাদের ছোটোবেলায় সব এরকম পেন্সিলগুলো খুব বেরিয়েছিল, কাচের মতন একদম পেন্সিলগুলো, যা দেখতে না অসাধারণ। আর আমাদের স্কুলের সামনেই না একটা বইয়ের দোকান ছিল, ওই বইয়ের দোকানটাতে না ওই পেন্সিলগুলো সবসময় এরকমভাবে রাখা থাকতো, মানে একটা গ্লাসের মধ্যে এরকমভাবে দাঁড় করানো থাকতো, একসাথে অনেকগুলো কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার, স্কাই কালার। কিন্তু ওই পেন্সিলগুলোর দামও সেই সময় অনেক ভালোই ছিল, বেশিই ছিল। কিন্তু ওটা দেখতাম ক্লাসে বিশেষ কোনো বন্ধুর কাছেই রয়েছে। তো একদিন তাও আমি সাহস করে মাকে এসে বললাম যে মা, আমাকে এরকম একটা পেন্সিল কিনে দাও না, এরকম দেখতে। মা তখন বলছে যে ওরম পেন্সিল কেনার দরকারও নেই, আর ওগুলো দিয়ে কোনো লেখালেখিও করা যায় না। সত্যি ওগুলো কিন্তু ওরাও যে সবসময় লিখতো তা না, ওই ধরো কিছু লিখলো, রেখে দিল, এইরকম। আমি তাও আমার কাছে একটা থাকবে, দাও না মা কিনে। বলছে না, ওরকম এখন আমি তো কিনে দিতেই পারবো না, কেনার দরকারও নেই ওগুলো। মানে মা কখনো ওই হাবিজাবি জিনিস তুমি চাইলেই কিনে দিলাম বা আমি পারলাম বলেই কিনে দিলাম, ওটা হবে না। মা বলছে না এসব করার কোনো দরকার নেই, তুমি ওখানে পড়াশোনা করতে গেছো, মন দিয়ে পড়াশোনা করো, ব্যাস হয়ে গেল। একদিন এই ঘটনাটা আমি কেন বলছি, একদিন আমাদের স্কুলের সামনেই ছিল কালীবাড়ি, ঠিক আছে। ওই কালীবাড়িরও কিন্তু অনেক গল্প আছে। ওই কালীবাড়িকে একটা সময় বলা হতো ডাকাত কালীবাড়ি, পানিহাটিতে। আর ওই কালীবাড়ি একদম তোমার মহোৎসবতলার ওই দিকটাতেই রয়েছে। তো ওটাকে ওই সময় ডাকাতরা ওই কালীবাড়িটা প্রতিষ্ঠা করেছিল। আমাদের ওখানে পানিহাটিতে গঙ্গায় করে নৌকো আসতো। তো ওই গল্প আমি তোমাকে পরে একদিন বলবো, আজকে নয়। কিন্তু এই কালীবাড়ি খুব জাগ্রত ছিল, ভীষণ জাগ্রত। এখনও ওখান থেকে অনেক দূর থেকে লোক আসে, পুজো টুজো দিতে আসে। আমি কি করতাম, রিক্সা যতক্ষণ না আসতো আমি ওই কালীবাড়ির সিঁড়িতে বসে থাকতাম ছুটির পরে। আমার অন্যান্য বন্ধুরা বাড়ি চলে যেত, যারা হেঁটে হেঁটে বাড়ি ফিরতো গঙ্গার পাড় ধরে, কিন্তু আমি ওখানে ধরো কিছুক্ষণ ধরে বসতাম। তার মধ্যে রিক্সাওয়ালা চলে আসতো, রোজ যে রিক্সাওয়ালা দেরি করতো তা নয়। একদিন না আমি এমনিই বসে আছি, হ্যাঁ, দেখো কীরকম হয় জীবনে, কীরকম ঘটনা ঘটে। আমার সাথে তো এগুলো খুব ঘটেছে, তাই একটা ছোটো ইনসিডেন্ট এটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি বসে আছি ওই সিঁড়িতে, আর পাশেই বইয়ের দোকানটা। হ্যাঁ, এবার বইয়ের দোকানটাতে না ওই পেন্সিলগুলো রাখা আছে, আর আমি না জাস্ট আস্তে করে জাস্ট চোখটা দিয়ে মানে এরকম করে ড্যাব ড্যাব করে হা করে বইয়ের দিকে তাকিয়ে আছি, ওরকম নয়। আমার আবার কিন্তু ওই ব্যাপারগুলো আছে যে ওইভাবে তাকিয়ে থাকবো না, আস্তে করে না মানে আর চোখে বইয়ের দোকানের ওই পেন্সিলগুলো এমনি দেখছি বসে বসে ওই সিঁড়িতে।
তো দেখতে দেখতে হঠাৎ করে মনের মধ্যে হচ্ছে যে মা কিনে দিল না, মা তো কিনে দেবেও না, এরকমই ভাবছি, বা হয়তো কিছু ভাবিও নি, চুপচাপ দেখছি, কারণ পেন্সিলগুলো দেখতে খুব ভালো লাগছিল। হঠাৎ করে এটা আমার সাথে এটা ঘটেছিল। আমি না দেখলাম সিঁড়ির মধ্যেও সেম একটা পেন্সিল। এটা কিন্তু একদম সত্য ঘটনা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। শারদা মা আমার সামনে বসে আছেন দেওয়ালে, তোমরা জানোই আমি যে ঘটনাগুলো আমার লাইফে শেয়ার করি তোমাদের সাথে, আমার দিক দিয়ে কিন্তু সেই একটা ঘটনাও মিথ্যে নয়। তোমাদের যদি কারোর মিথ্যে লাগে তোমরা জাস্ট গল্পের মতন করে শুনো, কিন্তু এতদিনে যারা তোমরা আমাকে চিনে গেছো মৌমিকে, তোমরা জানো আমি আর যাই বলি মিথ্যে কোনো গল্প করবো না। যেটা মিথ্যে গল্প, এমনি গল্প, সেটা আমি বলবো যেটা এমনিই গল্প, ঠিক আছে? এটা এমন একটা ইনসিডেন্ট আমার সাথে, আমি জানি না কি ঘটেছিল। আমি সিঁড়ির মধ্যে, মা কালীর ওই সিঁড়ির মধ্যে ওই পেন্সিলটা পেয়েছি, সেম ওই পেন্সিলই। আমি না প্রথমে না বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি যে ওটা মানে পেন্সিলই রয়েছে। আমি ভেবেছিলাম কোনো কাচের কিছু, এটা আমি অয়নকেও বলেছি, এই কথাটা গল্পটা করেছি, কাচের কিছু একটা পড়ে আছে বা কাচের মতনই দেখতে সিঁড়ি। আর সিঁড়িটাও তো সেই সময় লাল সিঁড়ি, লালের ওই সিমেন্ট দেওয়া সিঁড়ি ছিল সেই সময়, তার মধ্যে গোলাপি রঙের পেন্সিলটাই পড়ে আছে। এইবার না আমি না হা করে তাকিয়ে আছি, আচ্ছা এটা কি দেখছি আমি। আর আমার পায়ের মানে আমি যে সিঁড়িটাতে বসে আছি তার পায়ের নিচে নিচে সিঁড়িটাতেই পেন্সিলটাও পড়ে আছে, জানো তো। প্রথমে আমি এটা বুঝতেও পারিনি যে এটা পেন্সিল। এইবার পেন্সিলটা আমি তুলেছি, তুলে নিয়ে হাতে নিয়েছি, হাতে নিয়ে না আমি ভাবতেই পারছি না যে সত্যি আমার হাতে এই পেন্সিলটা রয়েছে, আর একদম নতুন পেন্সিল, ঠিক আছে, ওই সেম পেন্সিল। আমার সেদিন যে কি আনন্দ হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে কিছুতেই পারবো না, সে যে কি আনন্দ। আমার মনে হয়েছিল আমি আমি যে কালীমায়ের সিঁড়িতে বসে আছি, এই কালীমা সত্যি জাগ্রত, এই মা সত্যি মা। মা আমার মনের কথা বুঝতে পেরে ওই পেন্সিলটা আমাকে দিয়ে দিয়েছেন। আমার এত আনন্দ হয়েছে, আমি কালীমাকে সেদিনকে মানে শুয়ে পড়ে প্রণাম করছি, এত আনন্দ পেয়েছি, সত্যি সত্যি আমি একদম বসে বসে প্রণাম করছি, কতবার প্রণাম করছি যে মা তুমি আমাকে আমার মনের কথা শুনেছো। মা কালীমা তো সকলে দূর দূর থেকে পুজো করতে আসে, তো নিশ্চয়ই মা আমার মনের কথা শুনে আমাকে পেন্সিলটা পাইয়ে দিয়েছে। আমার এত আনন্দ লেগেছে, আমি ওটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে বাড়ি চলে গেছি। আমি কারোর থেকে ওটা চুরিও করিনি, কারোর থেকে আমি চাইনি, কারোর থেকে আমি নিইনি, ওটা আমি মায়ের সিঁড়িতে পেয়েছি। আমি ওই পেন্সিলটা নিয়ে বাড়িতে চলে এসেছি। আমি আমার জায়গায় কিন্তু একদম উসুলে পাক্কা, ব্যাগের মধ্যে রেখেছি। তো আমার রিক্সাও এসছে, তারপর আমার রিক্সাও চলে এসছে, আমি রিক্সাতে করে বাড়িতেও চলে এসেছি। এইবার বাড়িতে আসার পর থেকে আমার শুধু একটা জিনিস মাথায় আছে, এই পেন্সিলটা আর যাই হোক কারোর সামনে তো দেখাবো না, মাকে তো দেখাবো না, মা তাহলে বকতে ঠকতে হয়তো পারেন, কোথায় পেলি কি পেলি, হাজার রকমের কথা। মোট কথা সেই দিনই মোট কথা পেন্সিলটা পেয়েছি। আর আমার সকাল সকাল স্কুল হয়ে গেছে, সেই সময় মর্নিং স্কুল থাকতো, 7টা থেকে 10টা অবধি এরকম স্কুল হতো, তো আমি সকাল সকাল বাড়িতেও চলে এসেছি। আর মায়ের স্কুল থাকতো হচ্ছে বেলাতে, তো মা বিকেলের দিকে আসতো। আমি সারা দিন পেন্সিলটা নিয়ে খেলা করেছি, নিজের মতন লিখেছি, এটা করেছি ওটা করেছি। আর ভাবছি ঘরে তো কোথাও রাখবো না। আর আমার ব্যাগ কিন্তু কোনোদিনও মা চেক করা ইয়ে করা কোনো দিন মা করতো না, ঘাটাঘাটি করতো না মা আমার ব্যাগ, শুধু ডায়েরিটা বার করতো, কোনটা কোনটা ক্লাসে পড়া আছে বা পরের দিন কী কী বই নিয়ে যেতে হবে এগুলো দেখে টেকে আবার গুছিয়ে টুচিয়ে দিত। কিন্তু ব্যাগ চেক করা বা সন্দেহ করে কোনো ব্যাগের মধ্যে অন্য কিছু মা কোনো দিন ওটা কাজ করতো না। কিন্তু সেই দিনই আমি জানি না কেন মায়ের মনে হয়েছে যে আমি ব্যাগটাকে একদম পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে দিয়ে আবার নতুন করে সমস্ত জিনিস দেখে নিই যে মামনের নতুন কিছু লাগবে কিনা, পেন পেন্সিল এগুলো নতুন কিছু ঢোকাতে হবে কিনা ব্যাগের মধ্যে, ও তো বলতেও পারে না ছোট হয়তো। তো এটা ভেবে না মা ব্যাগটা পরিষ্কার করতে গেছে সেই দিনই, ভাবো যা, যে অন্য কোনো সময় ব্যাগ ধরেও দেখে না, আমাকেই জিজ্ঞেস করে কি লাগবে না লাগবে, উল্টে চাইলে তো দেয়ই না, কিছু একটা চাইলেই বলে না এটা এটা হবে না। তো সেই দিনকে নতুন মানে ব্যাগটা গিয়ে ঠিকঠাক করছে। এবার আমি বলছি মা তুমি ব্যাগ কেন ঝাড়াঝাড়ি করছো, দাও দিয়ে দাও, বইগুলো আমি গুছিয়ে নেবো, তুমি শুধু আমাকে বলে দাও কী কী রাখতে হবে কী কী করতে হবে, ডায়েরিতে কিছু লেখা থাকলে বলে দাও আমি গুছিয়ে নেবো। মা বলছে না না আমি গুছিয়ে দিই। আর মায়েরও মধ্যে অনেক সময় হয় না যে আমি সবসময় মেয়েটার দিকে খেয়াল রাখতে পারি না, আজকে একটু গুছিয়ে টুচিয়ে দিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, আজকে মেয়েটার ব্যাগটা একটু সুন্দর করে গুছিয়ে দিই, সেই দিনই মায়ের মনে হচ্ছে, জাস্ট ভাবো। এবার মা ওই ব্যাগটা গুছিয়ে দিতে গিয়ে দেখেছে বেরিয়ে এসছে, পেন্সিলের কাজ করে দিয়েছে, ব্যাগের সামনে দিয়ে পেন্সিলটা বেরিয়ে এসছে, সামনের ইসেই ছিল, কারণ আমি জানতাম যে কেউ ধরবে না, আমার ব্যাগ কেউ ধরে না। মা পেন্সিলটা বার করেছে রীতিমতো,
আর রীতিমতো আমার দিকে তাকিয়ে বলছে, এটা কি, এটা কোথা দিয়ে পেলি? এইটাই কি সেই পেন্সিল যেটা তুই আমাকে কিনে দিতে বলেছিলি? তাই বলছি হ্যাঁ। তাহলে তুই কোথায় পেলিস পেন্সিলটা, তাহলে এই দামি পেন্সিলগুলো? তখন আমি মাকে বলেছি যে এবার আমি যেটা সত্য সেটাই বলেছি। আচ্ছা মা, জানো তো আমি আজকে কালী মন্দিরে বসেছিলাম, ওই রিক্সাওয়ালা আসবে, গণেশদা আসবে, না তখন শিবুদা ছিল। তো আমি তখন মাকে বললাম যে আমি সেই রিক্সাওয়ালার জন্য বসেছিলাম, তখন তো আমার শিবু কাকা ছিল, শিবু কাকা আসতো আমাকে নিতে। শিবু কাকা একটু দেরি করেছে, তো আমি আজকে জানো মা কালী মায়ের মন্দিরের সিঁড়িতেই এই পেন্সিলটা পেয়েছি। এবার মা আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে যে আমি সত্যি কথাই বলছি। তারপর মা তখন বলছে যে না, এই পেন্সিলটা আমার তোমাকে দেওয়া যাবে না, এই পেন্সিলটা আমি নিয়ে নিচ্ছি। আমি তখন তো পুরো কেঁদে কেটে দিয়েছি, আর একদম ঘরে একদম অশান্তি, মানে বুঝতেই পারছো, একদম মানে যে তুমি নিতেই পারো না আমার পেন্সিল, তুমি কি কিনে দিয়েছো নাকি আমাকে? আমি তো তোমাকে কিছুতেই দেবো না পেন্সিল, একদম আমাকে দিয়ে দাও। আমি বলেছি যে আমাকে আমার পেন্সিল দিয়ে দাও। মা বলছে না, এটা তোমাকে দেওয়া যাবে না। আচ্ছা কেন, আমি কি এটা কারোর থেকে চুরি করেছি নাকি, কারোর থেকে নিয়েছি নাকি? মা বলছে না, তা সত্ত্বেও এমনও তো হতে পারে তোমার ক্লাসমেট কোনো ওখানে হয়তো তোমার মতনই বসেছিল, তার ব্যাগ থেকে হয়তো পড়ে গেছে। আমি যে পড়ে গেছে পড়ে গেছে, আমি তো আর ওর থেকে নিইনি, আমাকে এটা কালিমায়ের ওখান থেকে পেয়েছি, এটা আমাকে কালিমা দিয়েছেন। আমি মাকে বলেছি। তারপর মা বলছে না, এটা আমি তোমাকে দিতে পারবো না, এই পেন্সিল আমি তোমাকে কিনে দিইনি। পরের দিন এই পেন্সিলটা তুমি স্কুলে গিয়ে এক নয় তুমি দিদিমণিকে জমা দেবে, আর নাহলে এটা আমার কাছে থাকবে, আমি দিদিমণিকে গিয়ে জমা দেবো, কোনটা তুমি করবে? সেই সময় আমি শুধু একটা জিনিস ভাবছিলাম যে মানুষে কত খারাপ বাবা মা পেলে এরকম মা বাবা পায়, কত ফালতু বাবা মা আমার জীবনে এসে জুটেছে। সত্যি বলছি, বিশ্বাস করো, আমার না এত রাগ হয়েছিল সেই দিন। আমি তখন বলেছিলাম, আমি কিছু বলছি না, চুপ করে বসে আছি। তখন আমাকে মা বলছে যে ভাব মামন, তুই এই পেন্সিলটা কালীবাড়ি থেকেই পেয়েছিস, এটা একদম সত্য কথা, আমি তোর কথা অস্বীকার করছি না যে তুই মিথ্যে কথা বলছিস, তোর চোখ মুখই বলে দিচ্ছে তুই সত্য কথা বলছিস। কিন্তু ধর এটা তোর কোনো বন্ধুর ব্যাগ থেকে পড়ে গেছে, তাই তো তুই ওটা তুলে নিয়ে চলে এসছিস, তোর কিন্তু ওটা নয়। পরের দিন তুই স্কুলে যাবি, ওই পেন্সিলটা বার করে তুই লিখবি। ধর তোর সেই বান্ধবী যার পেন্সিলটা হারিয়ে গেছে, সে যদি বলে এসে যে এই পেন্সিলটা আমার, আমার সেই দিনকে কোথাও একটা হারিয়ে গেছিলো বা পড়ে গেছিলো, বা এই পেন্সিলটা তুই আমার ব্যাগ থেকে চুরি করে নিয়েছিস, কারণ তার হয়তো মনেও নেই, সে যদি তোকে বলে যে তুই একটা চোর, মৌমি তুই চোর, তুই আমার ব্যাগ থেকে চুরি করেছিস কোনো না কোনো টাইমে, তখন তুই কি বলবি? আলাম ও কী করে, আমি আমি ও কী করে বুঝবে যে ওই পেন্সিলটা ওরই? বলছে ও হয়তো সেটা কোনো কিছু, ও পেন্সিলের মধ্যে কোথাও কিছু করে রেখেছে, কোথাও পয়েন্ট আউট করে রেখেছে, ও হয়তো জানে, সেটা তুই জানিস না, তাই না? তুই তো পেন্সিলটা কিনিস নি, এটাই সত্য। ও যদি এসে চিনতে পেরে যাওয়ার পেন্সিল, তোকে যদি বলে তুই চোর, ব্যাগ থেকে চুরি করেছিস, আমি তো ব্যাগ থেকে চুরি করিনি, যে ও যদি বলে, ও যদি ভাবে, তাই না, তখন তো তোকে চোর বলবে। তুই ওকে কী করে বোঝাবি যে তুই ওটা কালীবাড়ির সিঁড়ি থেকেই পেয়েছিস? তোর কথা আমি বিশ্বাস করলেও ও যদি বিশ্বাস না করে, কালকে যদি স্কুলে তোকে সবাই চোর বলে বা অন্য কিছু বলে, তারপর আমি কিছু বলছি না, চুপ করেই আছি। আর পেন্সিলটা পরের দিন আমি মাকে বললাম যে আমাকে তুমি দিয়ে দিও, আমি ওটা দিদিমণিকে দিয়ে দেবো, অফিস ঘরে দিয়ে দেবো। তো মা বললো ঠিক আছে তুই নিয়ে যা, আর মনে রাখবি আমি কিন্তু পরে গিয়ে জিজ্ঞেস করে নেবো, কারণ মা যেহেতু নিজেই টিচার, সব টিচারদের সাথে ওর ভিতরে ভিতরে লিঙ্ক আছে, আমি জানি, সবাইকে ফোনও করে, কথাও বলে। বলছে আমি কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নেবো। তখন আমাদের ওই স্কুলে ইরাদি ছিলেন হেড মিস্ট্রেস, ওনার নাম ছিল ইরাদি, মানে ইরা। তো আমি ইরাদিকে জিজ্ঞেস করে নেবো ফোন করে, আমার জিজ্ঞেস করতে কতক্ষণ, এরম এরম বলছে। আমি বলছি না, আমি দিয়েই দেবো পরের দিন স্কুলে পেন্সিলটা। সেদিন রাত্রে আমার মনে আছে আমি এত কেঁদেছিলাম, আর সব থেকে রাগ হয়েছিল আমার কালিমার উপরে, এত রাগ হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না। পরের দিন আমি স্কুলে গেলাম, অফিস ঘরে গিয়ে পেন্সিলটা জমাও দিয়ে দিলাম। জমা দিয়ে কালীবাড়ির সামনে এসেছি, ছুটি হয়ে গেছে, কালীবাড়ির সামনে এসে মা তো, মায়ের যে কালী মূর্তিটা, সেদিন যেন মনে হচ্ছে আমাকে দেখে আরও হাসছে, জিব্বার করে করে আরও হাসছে আমাকে দেখে। আমার এত রাগ হয়েছিল না সেদিন, মনে হয়েছিল তুমি আমাকে দিলেই বা কেন, নিলেই বা কেন। আমার জীবনে এরকম অনেক কিছু, আমি জীবনটাকেই পুরো দেখেছি এইভাবেই, কিন্তু আমার জীবনে অনেক কিছু এসছে, অনেক কিছু চলে গেছে, অনেক কিছু। সেদিন আমি কালিমার সামনে দাঁড়িয়ে মানে ভেবেছিলাম মনে মনে, এরকম তুমি এত ফালতু মা
তোমাকে লোকে পুজো দিতে আসে এত দূর দূর থেকে, হ্যাঁ, আর তুমি আমার সাথে এই করলে। আমিও তো একটা ছোট বাচ্চা মেয়ে, আমাকে এত কষ্ট না দিলে তোমার হতো না, তাই না? এটা আমার সেই সময় খুব, এইটা মানে একটা এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা না আমার খুব কষ্ট দিত। আমি যেন পরে যখন কালীমার মন্দিরে গিয়ে বসতাম, রিক্সা আসতো বা কিছু, আমি একদম কালীমাকে মানে পছন্দ করতাম না, মানে একদম ভালো লাগতো না আমার। আর আমি মনে মনে খুব এটা ওটাও বলে দিতাম, আজে বাজে কথাও বলে দিতাম কালীমার দিকে তাকিয়ে তাকিয়ে, নটঙ্কি, এই ওই সেই বাজে, সব ডাকাতরা বানিয়েছে তো তোমাকে, তুমি একটা বাজে, এরম করে বলতাম। খুব কষ্ট হয়েছিল। যত বড় হয়েছি, জীবন যত আমাকে অভিজ্ঞতা দিয়েছে, শিক্ষা দিয়েছে, আজকে আজকে আমি এই গল্পটা এই কারণে করছি, কারণ আজকে যখন আমি পিছন দিকে ফিরে তাকাই না, আমি একটা জিনিস বুঝি, কালিমা হয়তো আমাকে বা এই প্রকৃতি আমাকে হয়তো এই শিক্ষাই দিতে চেয়েছে বরাবর, সেই ছোটোবেলা থেকে, সবই হচ্ছে মায়া, সব মিথ্যে, এই পৃথিবীতে সব মিথ্যে। সেদিনকে আমি পেন্সিলের জন্য যত কষ্ট পেয়েছি, তারপর কি আমি আর পেন্সিলের জন্য কষ্ট পেয়েছি? বা আজকে যদি কেউ আমাকে মানে ভরে ভরে পেন্সিল কিনে দেয়, পেন কিনে দেয়, আজকে আমার ওই পেন্সিলটার প্রতি কোনো ইন্টারেস্ট আছে? কোনো কিছুর প্রতি কোনো, ওই পেন্সিল আমি ফিরেও তাকাবো না, ওই পেন্সিল আমি কী করব? কিন্তু ওই সময় ওটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু মা ওটাকে আমাকে দিল, দিয়ে আবার নিয়ে নিল। কারণ এই পৃথিবীতে সব কিছু হচ্ছে মায়া, সব কিছু। যা তুমি আজকে পাচ্ছ, যা পেয়ে তুমি আজকে খুব খুশি, কালকে জাস্ট ভাবো সেই জিনিসটা যদি তোমার কাছ থেকে চলে যায়, তুমি তো মানে কেঁদে কেটে মরে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু যখন তুমি আস্তে আস্তে জীবন সম্পর্কে বুঝতে পারবে না, যে এই পৃথিবীতে সব কিছু মায়া, সব কিছু মিথ্যে, এই জগতে যা কিছু ভোগ করছো তা সব মিথ্যে, তার কোনো ইম্পর্ট্যান্স নেই। যে আজ তোমার যেটা মনে হচ্ছে না, ইস এটা পেলে আমি কত খুশি হতাম, এটা পেলে আমার জীবন পাল্টে যেত, এটার জন্য তো আমি মরেই যাব, এটা না হলে তো হয়ই না। ভাবো সেটা যদি তোমার জীবন থেকে কখনো চলে যায়, বা সেটা যদি না হয়, তুমি কত কষ্ট হবে। এবং এর জন্যই তো এত ক্রাইম বাড়ছে, তাই না? তুমি যত ভোগ করবে, তোমার জীবনে তত কষ্ট আসবে আর তত দুঃখ আসবে। তো এটা আমি কিন্তু সেই ছোটবেলা থেকেই, প্রকৃতিও আমাকে বুঝিয়েছে, আর আমিও কিন্তু এই পথেই বুঝছি। সবাইকে কিন্তু সব কিছু বোঝায় না প্রকৃতি, দেখবে, কিন্তু আমাকে সেই ছোট্টবেলা থেকে প্রকৃতি এগুলো খুব বুঝিয়ে বুঝিয়ে বড় করেছে। এর জন্যই দেখবে কালীমাকে কিন্তু মায়ার দেবী বলা হয়, যে উনি কিন্তু সকলের মায়া কাটিয়ে দেন, তাই না? সকলের জীবন থেকে মায়া কাটিয়ে দেন, সকলের মুন্ডুচ্ছেদ করে দেন, তাই না? আমাদের মুন্ডু মানে মাথার মধ্যেই তো সমস্ত ইগো, অহংকার, তারপরেতে লোভ, আকাঙ্ক্ষা এগুলো থাকে, উনি সেটা কেটেই সবার বাদ দিয়ে দেন। তো উনি আমার মধ্যে এই লোভ, আকাঙ্ক্ষা কি করে রাখতে পারেন, তাই না? হয়তো তার জন্য উনি আস্তে আস্তে আমাকে দেখো এরকম তৈরি করে দিয়েছেন, আমি আস্তে আস্তে এরকম তৈরি হয়ে গেছি। আজ জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, কি পেলাম কি না পেলাম সত্যি আমার কাছে আর কিছুই ম্যাটার করে না। সেই ছোট্টবেলা থেকে এত কিছু হারিয়েছি, এত কিছু পেয়েছি, শুধু ভাবি নিজের কর্ম করো, ব্যাস। অনেকে বলে না কর্ম করো কিন্তু ফলের আশা করো না, এইটা নিয়ে আমি পরের দিন তোমাদের সাথে কথা বলবো, অন্য কোনো দিন হয়তো অন্য কোনো টপিকসে কথা হবে। কিন্তু কর্ম করে ফলের আশা করো না, এটাও কিন্তু একটা ভুল কথা। ফলের আশা তুমি তো অবশ্যই করবে, তুমি যদি ফলটা নাই পাও তাহলে, বা নাই আশা করো, তাহলে তুমি তো কর্ম করার কোনো সেই ইয়েটাই থাকবে না, তোমার মধ্যে জোশটাই থাকবে না। কিন্তু ফলটা কীরকম আসবে সেটার উপর যেন তোমার কোনো মায়ামোহ না থাকে। ফলটা যেরকমই আসুক, ফল তো একটা আসবেই, সেটা যেরকমই আসুক, তোমার যেন তার মধ্যে কোনো মায়া, মোহ, লোভ না থাকে। তাই বলে যে মানে কর্ম করো কিন্তু কোনো ফলের আশা করো না। ফলটা যেরকম খুশি আসতে পারে, তবে যেরকমই আসবে তোমার জন্য সেটা বেস্ট হবে, ভালো হবে। তো যাই হোক, চলো বাই।